আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম অর্থাৎ সপ্তবর্ণ বইয়ের একটি গদ্য। গদ্যের নাম হলো কাবুলিওয়ালা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি আমরা ধাপে ধাপে পড়ে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। একজন এখানে মানুষ হেঁটে যাচ্ছে, মাথায় টুপি, ব্যাগ এগুলো নিয়ে। আর একটা হচ্ছে ঘর দেখতে পাচ্ছি যেখানে একটি মেয়ে তার দিকে তাকিয়ে আছে। আমরা এখন গল্পটি পড়ি এবং এটা বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে কি, আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া তাকিতে পারে না। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় তিনি আসিয়া আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দরোয়ান কাকাকে কোয়া বলছিল সে কিচ্ছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগঢুম বাগঢুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘরের পথের দ্বারে হঠাৎ তিনি আগঢুম বাগঢুম খেলা রাখিয়া জানালার দ্বারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ও তারপরে রয়েছে ময়লা ডিরা কাপড়ে পরা, পাগলি মাথায়, জড়ি গাড়ে, হাতে গোটা 2-4 আঙ্গুলের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হলো বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। মিনি চিৎকারে যেন কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল। অমনি সেই ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো 2-4টা জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। অমনি মিনির অমূলক ভয়ে ভাঙ্গাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া আনিলাম। সেই আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস কোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। সেই কিছুতে লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলা বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। সংবাদ পাইলাম কাবুলিওয়ালা সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম এই 2টি বন্ধুর মধ্যে গুটিকতক বাধা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা, রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ওই ঝুড়ির ভিতরে কি? রহমত একটি অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খুকি, তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না? কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মুঠা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, হামি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত।
মিনির মা অত্যন্ত সংক্ষিপ্ত স্বভাবের লোক। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ সংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। এত একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রফিসিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় বাড়ি একটা ঘোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কতগুলি ছেলেদের দলে চলিয়াছে। আমি ধারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম। জিজ্ঞাসা করিলাম, ব্যাপারটা কি? কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ দাঁড়িত। মিথ্যাপূর্বক সেই ধ্যানা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বসছা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যেই কৌতূহল হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারে তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বছর কাটিয়া গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হতেই না হতে সানাই বাজিতেছে। আজ আমার মিনির বিবাহ। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এমন সময় রহমত আসিয়া সেলামো করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সেই তেজ নেই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনলাম। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? কি কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভ দিনে এই লোকটা এখন হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, কুকিকে একবারও দেখিতে পাব না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল। তারপর বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটু ব্যথাবোধ হল। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব। এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর এমন কিঞ্চিৎ কিশমিশ বাদাম কুকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন? আমি সেইগুলি লইয়া দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল। কহিল, আপনার বৃহৎ দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে। আমাকে পয়সা দিতে হবে না। পয়সা দিবেন না? বাবু, তোমার যেন একটা লড়কি আছে, যেন তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহার মুখখানে স্মরণ করিয়া তোমার কুকুরের জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করিতে আসি না। এই বলে সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছ থেকে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। বহু সযত্নে বাজ খুলিয়া দুই হস্তে আরাম টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে। হাতে খানিকটা বুসা মাখিয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে দেখিয়া আমার চোখ ছল ছল করিয়া আসিল।
সে হস্তচিহ্ন আমার ওই মেয়েটিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না। রাঙ্গা ছেলে পার পরা, কপালে চন্দন আঁকা, বধূবেশনে মেয়ে সজ্জলভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথম থতমত খাইয়া গেল। তাহাতে পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? কাবুলিওয়ালার সহিত মেয়ের যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ গোড়া হইয়াছে। আমি এক্ষণি নোট লইয়া তাহাকে দিলাম। বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। তোমাদের মিলন যুগে আমার কল্যাণ হোক। এই গল্পটি এখানে এতটুকু বলা আছে, এমন এখানে সংক্ষিপ্ত ও পরিমার্জিত করা হয়েছে। এই গল্পটি অনেক সুন্দর ও ভাবার্থবোধক রয়েছে। এই গল্প থেকে আমরা যে বিষয়টা শিখতে পারবো সেটা হচ্ছে বাংলা ভাষার সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত হওয়া। অর্থাৎ বাংলা সাধুরীতির মধ্যে যে আমরা গল্প পড়ি, ওই গল্পর প্রতি অনুপ্রাণিত হওয়া। পাঠ পরিচিতি অর্থাৎ গল্পের মূল কথা হচ্ছে ভিন্ন সংস্কৃতি বেড়ে উঠলেও মানুষের সুখ, দুঃখ, আনন্দ, ভালোবাসা, অনুভূতি অনেকাংশেই এক। কাবুলিওয়ালাও গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের বুড়ো পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভিতরে স্নেহ প্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশ কালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকমভাবেই ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচন করেছেন। অর্থাৎ এই গল্পটির মধ্যে রবীন্দ্রনাথ পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাহলে আজকে এতটুকু। পরবর্তী গল্প এবং পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওর মধ্যে শেয়ার করব। আপনারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং আপনাদের জন্য একটা অনুরোধ রইল, আপনারা যদি এই প্রথম থেকে দশম শ্রেণীর ভিতরে যদি স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন। এবং আশা করি আমাদের এই চ্যানেল থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস ভিডিওগুলো পাবেন। আপনারা শুধু কমেন্টে লিখবেন আপনারা কোন বিষয়ে কোন ক্লাস বা কোনটা বুঝতেছেন না। সমস্যাটুকু যদি আপনারা তুলে ধরেন, তাহলে আমরা সুন্দর করে তার একটা সমাধান দিয়ে দেব আপনাদেরকে। এবং আপনারা সেই অনুযায়ী যদি প্র্যাকটিস করেন, আশা করি আপনারা পরীক্ষায় সবচেয়ে ভালো ও বেটার রেজাল্ট করতে পারবেন। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।